আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আর কথা বের হচ্ছে না, পুরি ধরা পড়ে গেছে, এখন আর কোনো কথা বের হচ্ছে না, তাই না? বলুন কেন করেছেন এসব? আমাদের তো তেমন কোনো ধন সম্পত্তিও নেই, তাহলে কিসের জন্য? আমার জন্য, আমাকে হাসিল করার জন্য এসব করেছেন, তাই না? আদিত্য ভ্রু কুঁচকে নূরের দিকে তাকালো। নূরের কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না ও। নূর এবার অশ্রুর চোখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনার লজ্জা করে না? নিজের ঘরে বউ থাকতে অন্য মেয়ের পিছু ঘুরে বেড়ান, অন্য মেয়েকে নিজের প্রেমের ফাঁদে ফাঁসান। আমাকেও আপনার জালে ফাঁসাতে চেয়েছিলেন, তাই না? আর কতজনকে এভাবে ফাঁসিয়েছেন? হ্যাঁ, এতক্ষণ কিছু না বললেও এবার নূরের কথা শুনে আদিত্য নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। উচ্চস্বরে বলে উঠল, নূর, স্টপ ইট নূর। অনেক বলেছো তুমি। এমন কিছু বলো না যার জন্য তোমাকে পরে পস্তাতে হয়। পস্তাতে তো আমাকেই হচ্ছে, আপনাকে বিশ্বাস করে আমাকে পস্তাতে হচ্ছে। আপনি চলে যান এখান থেকে, আপনাকে এই বাড়িতে আর দেখতে চাই না আমি। আদিত্য আহত চোখে তাকালো নূরের দিকে। ওর অ্যাঞ্চেলটা ওকে চলে যেতে বলছে। আমাকে আর দেখতে চায় না সে। আদিত্য কিছুক্ষণ তাকিয়ে থেকে শক্ত সুরে বলে উঠল, ঠিক আছে, তুমি চাইলে তো হাসতে হাসতে জানও দিয়ে দিব। তুমি যদি এত খুশি হও তাহলে তাই হোক। আজকের পর আর এই অধমকে দেখতে পাবে না তুমি। আদিত্যের কথায় নূরের বুকটা কেঁপে উঠল। এত কিছুর পরেও আদিত্যের যাওয়ার কথা শুনে ওর কষ্ট হচ্ছে, তবুও নূর কিছু বলল না, অন্যদিকে তাকিয়ে রইল। আদিত্য ছলো ছলো চোখে তাকিয়ে বলল, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, মেডিসিন ঠিক মতো নিও। কথাগুলো বলে আদিত্য ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। একসময় বাসার বাইরে চলে গেল। আদিত্য যেতেই নূর ধপ করে নিচে বসে পড়ে মুখে হাত চেপে কেঁদে উঠল। অবুঝ মন এখনো চাচ্ছে আদিত্য না যাক, ফিরে এসে ওকে বুকে জড়িয়ে নিক। ওর ভালোবাসার পরিণতিটা এমন কেন হলো? আজ দুটি মন দুই দিকে কষ্ট পাচ্ছে, অথচ দোষ কারোরই নেই। আদিত্য নিচের রুমের ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে আছে। কাল নূরের বাসা থেকে আসার পর অনেক ভেঙে পড়েছিল আদিত্য, কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না। মধ্যরাত পর্যন্ত নেশা করে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে। এখন বেলা দুপুর গড়িয়ে বিকেল চলে এসেছে, তবুও আদিত্য ওভাবেই পড়ে আছে। সন্ধ্যার একটু আগে আদিত্যের ঘুমটা হালকা হয়ে এলো। আদিত্য একটু নড়ে চড়ে ধীরে ধীরে উঠে বসলো। মাথাটা অনেক ব্যথা করছে, কাল রাতের হ্যাংওভার হচ্ছে। আদিত্য দুই হাতে মাথা চেপে বসে রইল। ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে আবির আর বিহান হুড়মুড় করে ভিতরে ঢুকলো। ভেতরে এসে কোনো কিছু না বলে সোজা আদিত্যের হাত ধরে ওকে টেনে তুলে ওয়াশরুমের দিকে নিয়ে যাচ্ছে। আদিত্য হকচকিয়ে উঠে বলল, এই কি করছিস তোরা? ছাড় আমাকে। আদিত্যের কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে আবির আর বিহান আদিত্যকে টেনে নিয়ে এসে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আদিত্যকে এক ধাক্কায় ওয়াশরুমের ভিতর ঢুকিয়ে দিয়ে বলে উঠল, 10 মিনিট, মাত্র 10 মিনিট সময় আছে তোর কাছে। এর মধ্যে হাগা মুতা গোসল যা করার করে নে। মনে রাখিস, এর বেশি সময় নিলে কিন্তু তোকে আমরা বাথরুমেই আটকে রাখবো আজকে। আদিত্য দাঁত কিরমির করে ওদের দিকে এগিয়ে আসতে নিলে তার আগেই ওরা বাইরে থেকে ঠাস করে ওয়াশরুমের দরজা আটকে দিল। দরজা আটকে দিয়ে উচ্চস্বরে বলে উঠল। আদিত্য ওদের সাথে আর না পেরে অগত্যা ফ্রেশ হতে গেল। এমনিতেও ওর এখন শাওয়ার নেওয়া দরকার, তাই বেশি না ভেবে আদিত্য শাওয়ার নিতে চলে গেল। ওই দুটোকে তো ও পরে দেখে নেবে। ওদের দেওয়া টাইম লিমিট অনুযায়ী আদিত্য 10 মিনিটের ভেতরই শাওয়ার শেষ করে ওয়াশরুমে থাকা একটা ট্রাউজার পরিচয় দিয়ে দরজায় টোকা দিয়ে দরজা খুলতে বলল। কিছুক্ষণ পর ওরা দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে আবারও আবির আর বিহান আদিত্যের দুই হাত ধরে ওকে টেনে বেডের কাছে নিয়ে আসলো। আদিত্য বিরক্তিকর কণ্ঠে বলল, এই কি শুরু করেছিস তোরা? এমন টানাটানি শুরু করেছিস কেন আমাকে নিয়ে? ছাড় বলছি। দেখ, মন মেজাজ কিন্তু এমনিতেই বিগড়ে আছে, শেষে কিন্তু সব রেশ তোদের উপরে ঢালবো বলে দিলাম। ওরা দুজন আবারও আদিত্যের কথার কোনো প্রত্যুত্তর না করে ওকে ধরে বেডের কাছে নিয়ে এলো। তারপর বেডের ওপর রাখা পাঞ্জাবিটা ওকে পরিয়ে দিতে লাগলো। আদিত্য এবার আরো অবাক হয়ে বলল, আরে আজব, পাঞ্জাবি কেন পরাচ্ছিস আমাকে? দেখ, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমার রাগ জ্বালাস না বলে দিলাম। আবির আর বিহান এমন একটা ভাব করছে যেন আদিত্যের কথা ওদের কানেই ঢুকছে না। ওরা ওদের কাজ করেই যাচ্ছে। আদিত্যের কথার মাঝেই ওকে জোর করে পাঞ্জাবিটা পরিয়ে দিল।
তারপর আদিত্যের গায়ে একটু বডি স্প্রে করে দিল। তারপর আবির আর বিহান আবারও আদিত্যের হাত ধরে ওকে বাইরের দিকে নিয়ে যেতে লাগলো। আদিত্যের এবার সত্যিই চরম রাগ উঠে যাচ্ছে। দুটোর মাথায় কি চলছে কিছুই বুঝতে পারছে না ও। আদিত্য নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চোয়াল শক্ত করে বলল, আবার কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? করতে চাচ্ছিস কি তোরা? বলবি আমাকে? এতক্ষণে বিহান বলে উঠল। কই আবার তোর শাদি করানোর লাইগা? আদিত্য যেন আকাশ থেকে পড়ল। আশ্চর্য হয়ে উচ্চস্বরে বলে উঠল। হোয়াট হ্যাভ ইউ গন ম্যাড? কি যাতা বলছিস? আবির বলে উঠল। হ্যাঁ ভাই, বিহান ঠিক বলেছে। আজকে তোমাকে আমরা আবার বিয়ে দেব। অনেক হয়েছে। তোমাকে আর ওই তাছছিড়া মেয়ের পেছনে ঘুরে নিজের জীবন বরবাদ করতে হবে না। আজকে আমরা তোমাকে আবার বিয়ে দেব, তাও ওই মেয়ের থেকে শতগুণ সুন্দরী রূপবতী মেয়ের সাথে বিয়ে দেব তোমাকে। আদিত্য যেন হতভম্ব হয়ে গেল। এই দুটো যে পুরো পাগল হয়ে গেছে সেটা বুঝতে আর ওর বাকি নেই। আদিত্য রাগী কণ্ঠে বলল, ওদের বাকবিতণ্ডার মাঝেই ওরা আদিত্যকে পাশের একটা রুমে টেনে নিয়ে এলো। রুমে এসে আবির সামনের দিকে ইশারা করে দেখিয়ে বলে উঠল, আরে তুমি একবার দেখো তো মেয়েটাকে। দেখবে এই মেয়েকে একবার দেখলে তুমি তোমার আগের বউকে ভুলে যাবে, এক পেয়ে রাজি হয়ে যাবে বিয়ে করতে। আবিরের ইশারা অনুযায়ী আদিত্য সামনে তাকিয়ে দেখল বেডের ওপর একটা মেয়ে বধূর সাথে ঘোমটা টেনে বসে আছে। আদিত্যের রাগ এবার চরম পর্যায়ে উঠে গেল। আদিত্য সর্বশক্তি দিয়ে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে আবিরের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলল, ব্যাস অনেক হয়েছে। তোদের সাহস কি করে হয় অন্য একটা মেয়েকে এ বাড়িতে আনার? তোরা ভাবলি কি করে আমি আমার অ্যাঞ্জেলকে রেখে আমি অন্য কাউকে বিয়ে করব? কখনোই না। আরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে আনলেও আমি তাকে বিয়ে করব না, কখনোই না। হঠাৎ পেছন থেকে বধূ বসে থাকা মেয়েটি বলে উঠল। আর ইউ শিওর? আদিত্য প্রচুর পরিমাণে রেগে থাকায় কণ্ঠটি চিনতে পারল না, বরং মেয়েটির কথায় আরো রাগ উঠে গেল ওর। আদিত্য আবিরের কলার ছেড়ে দিয়ে পিছনে ফিরতে ফিরতে চোয়াল শক্ত করে আঙ্গুল উঠিয়ে বলতে লাগলো, ইউ জাস্ট শাট আপ। আর বলতে পারল না আদিত্য। পেছনে ফিরে বধূ বেশে নূরকে দেখে থমকে গেল আদিত্য। কিছু সময়ের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল ও। চোখের সামনে যা দেখছে তা কি স্বপ্ন না বাস্তব তা পরখ করতে পারছে না। সত্যিই কি ওর অ্যাঞ্জেল ওর সামনে বধূ বেশে বসে আছে? আবির আর বিহান মুচকি হেসে আস্তে করে রুম থেকে বেরিয়ে গেল। নূরও ছলছল চোখে আদিত্যের দিকে তাকিয়ে আছে। নূর ঢোক গিরে আবারও বলল, বলুন না, করবেন না বিয়ে আমায়? আদিত্যের এবার একটু সম্ভূতি ফিরল। আদিত্য একটু নড়ে চড়ে উঠল। নূরকে দেখে খুশি হতে নিয়েই আবার কালকের কথা মনে পড়ল ওর। আদিত্য নিজেকে কোনো রকমে সামলে নিয়ে অন্যদিকে আঙ্গুল অভিমানী সুরে বলে উঠল, তুমি এখানে কি করছো? তোমার কথা মতো তো আমি চলে এসেছি, তাহলে আবার কি অভিযোগ নিয়ে এসেছো? নূর কিছু বলতে যাবে তখনই আদিত্য আবারও বলে উঠল, ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমার পাগল ভাইগুলো তোমাকে এখানে জোর করে নিয়ে এসেছে। আমি ওদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে পাগলগুলো আমার কষ্ট দেখতে পারছিল না, তাই হয়তো তোমাকে জোর করে নিয়ে এসেছে। তবে তুমি চিন্তা করো না, তুমি এখন নিশ্চিন্তে বাসায় যেতে পারো, কেউ তোমাকে ঠেকাবে না। কথাটা বলেই আদিত্য ঘুরে চলে যেতে লাগলো। হিরো! পেছন থেকে আসা নূরের সেই পুরনো হিরো ডাকে আদিত্যের পা জমে গেল। হৃৎপিণ্ডটাও কেঁপে উঠল। ও কি ঠিক শুনল? নূর কি ওকে হিরো ডাকলো নাকি এটা শুধুই ওর মনের ভ্রম? হ্যাঁ, ভ্রমই হবে। নূর কি আর আমাকে হিরো বলে ডাকবে? সে যে এখন আমার সেই মাসুম অ্যাঞ্জেলটা নেই। কথাটা ভেবে আদিত্য আবারও পা বাড়াতেই পিছন থেকে আবারও শুনতে পেল, হিরো যেও না প্লিজ। আদিত্য এবার এক ঝটকায় পিছন ফিরে তাকালো। পেছনে তাকিয়ে দেখলো নূর ফ্লোরে হাঁটু গেড়ে দুই কান ধরে বসে আছে। চোখ দুটো দিয়ে অঝরে পানি পড়ছে। আদিত্য ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বললে তুমি? আবার বলো। নূর কাঁদো কাঁদো গলায় অপরাধীর সুরে বলে উঠল, সরি হিরো, প্লিজ ক্ষমা করে দাও না তোমার অ্যাঞ্জেলকে। অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি তো জানোই তোমার অ্যাঞ্জেলটার মাথার তার ছিঁড়া, তাই তো সে তার হিরোকে ভুলে গিয়েছিল আর তার হিরোকে এত কষ্ট দিয়েছে। তাই অনেকগুলো সরি হিরো, প্লিজ মাফ করে দাও। আদিত্যের শরীর কাঁপছে। সে যা ভাবছে তা কি সত্যি? ওর অ্যাঞ্জেলের তার হিরোকে মনে পড়ে গেছে?
আদিত্য ধীরে ধীরে নূরের সামনে এসে নূরের মুখোমুখি হাঁটু গেড়ে বসল। নূরের দিকে ছলছল চোখে তাকিয়ে কাপা কাপা হাত দুটো দিয়ে নূরের মুখটা আগলে ধরে বলল, আমি যা ভাবছি তা কি সত্যি? আমার অ্যাঞ্জেলটার কি তার হিরোর কথা মনে পড়ে গেছে? নূর অশ্রু চোখে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ হিরো, আমার সব মনে পড়ে গেছে। আদিত্য অশ্রু চোখে বলল। এবার বলো না হিরো। নূর দুই হাতে আদিত্যের মুখটা ধরে বলল, হিরো হিরো হিরো, আমার হিরো, আমার হিরো। আদিত্য নিচের ঠোঁট কামড়ে অশ্রু চোখে হাসতে লাগলো। আদিত্যের যেন আজ বিশ্বজয়ের খুশি হচ্ছে। নিজের খুশি কিভাবে বয়ান করবে ভেবে পাচ্ছে না ও। হ্যাঁ, ও পেরেছে। আজ ওর ভালোবাসা জিতে গেছে। ওর অ্যাঞ্জেল আবার ফিরে এসেছে ওর জীবনে। আদিত্য নূরের সারা মুখে পাগলের মতো চুমু খেতে লাগলো। তারপর নূরের ঠোঁটে নিচের ঠোঁট চেপে ধরে দুজনেই সুখের অশ্রু বিসর্জন করতে লাগলো। কিছুক্ষণ ওভাবেই রইল দুজন। তারপর আদিত্য দুই হাতে নূরের কোমর জড়িয়ে ধরে নূরকে উঁচু করে তুলে ধরে গোল গোল করে ঘুরতে লাগলো আর খুশিতে আত্মহারা হয়ে বলতে লাগলো, ইয়েস ইয়েস ইয়েস, মাই অ্যাঞ্জেল ইজ কাম ব্যাক। দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট ডে ইন মাই লাইফ। হুম। আদিত্যের খুশিতে নূরও খিলখিল করে হেসে উঠল। আদিত্য একটু পরে নূরকে নামিয়ে দিয়ে বলল, এসব কিভাবে হলো? মানে হঠাৎ করে কিভাবে মনে পড়লো? নূর বলতে লাগলো, কাল আদিত্য চলে যাওয়ার পর নূর কান্না করছিল। তখনই নীলা রুমে ঢোকে। নূরের কাছে গিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, এটা তুই কি করলি আপু? নীলার কথায় নূর চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, কি করেছি? কিসের কথা বলছিস তুই? দেখো আপু, লুকিয়ে লাভ নেই, আমি তোমাদের সব কথা শুনেছি। তুমি আর সব একদম ঠিক করনি আপু। দেখ, তুই যা জানিস না তা নিয়ে কথা বলিস না। তুই যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। নীলা একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি জানি না, ভুল বললে আপু। আমি সবই জানি, বরং আমি যা জানি তা তুমিও জানো না। নূর ভ্রু কুচকে বলল, মানে কি বলতে চাইছিস তুই? বলতে চাচ্ছিলাম না, আদিত্য ভাইয়া সবাইকে মানা দিয়েছিল তাই। তবে আজ না বলে পারছি না। আদিত্যের ভাইয়ার সাথে তোমার এই ব্যবহার দেখে আজ আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি এতটা স্বার্থপর হতে পারবো না। গালি না করে যা বলবি সব সব বল। তাহলে শোনো সফসব, তুমি জানো যাকে তুমি এতগুলো কথা শোনালে, যাকে তুমি ক্যারেক্টারলেস ভেবে বাসা থেকে বের করে দিলে, তুমি জানো সে কে? কে? সে তোমার হাজবেন্ড। নূর বিস্ফোরিত চোখে তাকালো নীলার দিকে। নীলা বলতে লাগলো, হ্যাঁ এটাই সত্যি, আদিত্য ভাইয়া ম্যারিড। তবে তার বউ অন্য কেউ না, বরং তুমি নিজেই। আজ থেকে 6 মাস আগে তোমার আদিত্য ভাইয়ার সাথে বিয়ে হয়েছে। জানো কতটা ভালোবাসে সে তোমাকে? নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে সে তোমাকে। নূর যেন স্তব্ধ হয়ে গেল। কি শুনছে ও এসব? এটা কি সত্যি? নূর কাপা কাপা কণ্ঠে বলে উঠল, না না, এটা কিভাবে হবে? তুই মিথ্যে বলছিস তাই না? ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো তাহলে নিজের চোখেই দেখো। কথাটা বলে নীলা ওর ফোন বের করে নূর আদিত্যের বিয়ের ছবি দেখালো। নূর সেটা দেখে আরো থমকে গেল। চোখের সামনে আবছা আবছা কিছু ভাসতে লাগলো। নীলা ধীরে ধীরে নূর আর আদিত্যের নানা সময় নানা ধরনের ছবি ভিডিও দেখাতে লাগলো। আর আদিত্য কি কি করেছে সেসব বলতে লাগলো। এসব ছবি আর ভিডিও দেখে নূরের মাথার ভিতর কেমন যন্ত্রণা শুরু হলো। ধীরে ধীরে আবছা আবছা স্মৃতিগুলো পরিষ্কার হতে লাগলো। সেই সাথে নূরের মাথার যন্ত্রণাও বেড়ে গেল। নূর মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই হাতে মাথা চেপে ধরে আর্তনাদ করে উঠল। একসময় নূর জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল। এতটুকু শুনে আদিত্য ঘাবড়ে গিয়ে বলল, কি? তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে? কেউ আমাকে কিছু বলেনি কেন? তুমি ঠিক আছো তো? নূর মুচকি হেসে বলল, আমি একদম ঠিক আছি, বরং সবচেয়ে বেশি ঠিক আছি। কারণ কাল জ্ঞান ফেরার পর আমার হিরোর কথা সব মনে পড়ে গেছে আমার। আর আমি ইচ্ছে করেই তোমাকে কিছু বলতে মানা করেছি, কারণ আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আদিত্য হাসি মুখে বলল, এটা আমার জীবনের সবচেয়ে বেস্ট সারপ্রাইজ। আমার যে কি খুশি লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। নূর মিছে অভিমান দেখিয়ে বলল, কচু খুশি হয়েছো, তুমি তো আমাকে বিয়ে করতে রাজি হলে না। আদিত্য মুচকি হেসে বলল, আমি কি জানি নাকি যে ওরা তোমার কথা বলছে? আর তাছাড়া আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে আবার কেন বিয়ে করতে হবে? তখন তো আমার কোনো হুঁশ ছিল না, বিয়ে কি জিনিস তা আমি জানতাম না। তাই এখন আমি আমার পুরো সজ্ঞানে তোমাকে বিয়ে করতে চাই। বলো, করবে আমাকে বিয়ে? আদিত্য নূরের কপালে চুমু খেয়ে বলল, শুধু একবার না,
শত হাজার অযুত কোটিবার তোমাকে বিয়ে করতে রাজি। কথাটা বলে আদিত্য নূরকে বুকের ভেতর জড়িয়ে নিল। নূরও পরম শান্তিতে আদিত্যর বুকে মাথা রাখলো। সন্ধ্যায় আবছা অন্ধকারে ঢেকে গাঢ় রাত হয়ে গেছে। ড্রয়িং রুমের সোফায় আবির, বিহান, আয়াত আর নীলা বসে আছে। এরই মধ্যে কাজী সাহেবও চলে এসেছেন। একটু পরেই আদিত্য নূরের হাত ধরে সিঁড়ি বেয়ে নেমে এলো। বিহান ওদের দেখে মুখে আঙ্গুল ঢুকিয়ে শীষ বাজিয়ে উঠল। সবাই খুশি হয়ে তালি বাজাতে লাগলো। দুজন নিচে এসে সোফায় বসলে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো শেষে সবাই মোনাজাত ধরলো। মোনাজাত শেষে মিষ্টি মুখ করানো হলো। একটু পরে কাজী সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। সবাই একসাথে রাতের ডিনার শেষ করে সোফায় বসে কথাবার্তা বলছে। আবির নূরের পাশে এসে বসে বলল, ওয়াও, আই অ্যাম সো হ্যাপি। আমার কিউট ভাবি ডলটা আবার ফিরে এসেছে। এখন আমরা আবার আগের মতো মাস্তি করব। কথাটা বলে আবির নূরের দিকে হাই ফাই করার হাত বাড়িয়ে দিল। নূরও হাসি মুখে আবিরের হাতে হাত মিলিয়ে হাই ফাই দিয়ে বলল, অফকোর্স দেবর, উই গনা বি রক। ইস, কতদিন পর দেবর ডাক শুনলাম, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আবিরের কথায় সবাই হেসে দিল। এভাবে সবাই নানান কথার আড্ডা জুড়ে দিল। বেচারা আদিত্য মনে মনে চরম বিরক্ত। এতদিন পরে নিজের বউকে কাছে পেয়ে কোথায় একটু তার সাথে সময় কাটাবে। এই আপদগুলো তো ছাড়ছেই না ওকে। আর এই ম্যাডামও কি সুন্দর আড্ডায় মজে গেছে, যেন এসবের জন্য এখানে এসেছে। না, আমাকে কিছু করতে হবে। কথাটা ভেবে আদিত্য গলা খাকারি দিয়ে বলল, বলছিলাম রাত তো অনেক হলো, তোদের নিশ্চয়ই ঘুম পাচ্ছে, রুমে গিয়ে শুয়ে পড় তোরা। ওরা সবাই ভালো করেই জানে যে আদিত্য ওদের কেন তাড়াচ্ছে। তাই আবির বাঁকা হেসে বলল, কি বলো ভাইয়া, ঘুম? আর আমাদের কে ছড়াচ্ছে এইসব মিথ্যা অপবাদ? আরে ঘুম তো দূরের কথা, ঘুমের খালা খালুও আমাদের কাছে নেই। কিরে বিহান, তোর কি ঘুমে ধরছে? বিহান আবিরের দুষ্টুমি ধরতে পেরে ওর সাথে সাই দিয়ে বলে উঠল, আরে কি কস? ঘুম আবার কোন বাপের পোলা? হ্যাঁ তো আমি চিনি না, আজকা প্রথম নাম শুনলাম। আয়াত আর নীলাও ওর দুষ্টুমিতে সাই দিল। আবির বলে উঠল, দেখছো, আমাদের কারোরই ঘুমের কোনো প্ল্যান নেই। আরে আজকে তো আমরা পার্টি করব। ভাবিডল আসার খুশিতে সারা রাত পার্টি হবে, তাই না ভাবিডল? নূর একবার আর চোখে আদিত্যের দিকে তাকিয়ে দেখল আদিত্য চোখ গরম করে তাকিয়ে চোখের ইশারায় মানা করতে বলছে। নূর জানে এরা সবাই আদিত্যকে জ্বালানোর জন্যই এসব করছে, তাই সেও একটু মজা নেওয়ার জন্য ওদের সাথে সাই দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আজকে তো আমরা সারা রাত পার্টি করব। এদের কথাবার্তায় আদিত্যের চোখ কপালে উঠে গেল। বেচারা কই আবার ওদের বিদায় দিতে চাচ্ছে, আর এরা কিনা সারা রাত পার্টি করার প্ল্যান করছে। আর আমার বউটাও আছে একজন, কি সুন্দর ধেই ধেই করে রাজি হয়ে গেল। নিজের বরের কোনো চিন্তাই নেই তার। আদিত্যের আফসোসের মাঝেই আবির উঠে গিয়ে মিউজিক প্লেয়ারে পার্টি অল নাইট গানটা প্লে করে দিল। তারপর উড়াধুরা ডান্স শুরু করে দিল। বিহান, আয়াত আর নীলাও ওর সাথে যোগ দিল। আবির এসে নূরের হাত ধরে নিয়ে ডান্স ফ্লোরে নিয়ে গেল। তারপর সবাই মিলে নাচানাচি শুরু করে দিল। এসব দেখে আদিত্য চরম বিরক্ত। 10 মিনিট এভাবে চলার ছন্দের আদিত্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আদিত্য উঠে গিয়ে ঠাস করে মিউজিক প্লেয়ারটা বন্ধ করে দিল। মিউজিক বন্ধ হওয়ায় সবাই নাচা বন্ধ করে আদিত্যের দিকে তাকালো। আদিত্য ঘোরের কোণা থেকে একটা লাঠি বের করে নিয়ে এলো। তা দেখে সবাই ভয়ে শুকনো ঢোক গিলল। আদিত্য ওদের সামনে এসে আয়াত আর নীলার উদ্দেশ্যে বলল, তোমরা দুজন এখনই নিজেদের রুমে যাও, রাইট নাও। বলতে দেরি আয়াত আর নীলার ওখান থেকে ফুরুত করে দেরি হলো না। দুজন দ্রুত ওখান থেকে চলে গেল। আদিত্য এবার আবির আর বিহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। আবির বেচারা ভয়ে ভয়ে বলল, ভাই কি করছো? আমি না তোমার কিউট গুলুগুলু ভাই? বিহানও ভয়ে ভয়ে বলল, হ আদি, আর আমি না তোর জিগরি কলিজার দোস্ত, আমগুলোকে আমতে করবি তুই? আদিত্য ওদের কোনো দোহাই না মেনে লাঠি নিয়ে ওদের দিকে তেড়ে আসতে আসতে বলল, আজকের দিনে তোদের কাউকে আমি চিনি না। তোরা দুটো এখনই বের হবি আমার বাসা থেকে, যা দূর হ। ওরা দুজন লেজ গুটিয়ে বাইরের দিকে দৌড় দিল। ওরা দরজার বাইরে আসতেই আদিত্য ঠাস করে ওদের মুখের উপর দরজা বন্ধ করে দিল। আবির দরজার বাইরে থেকে মেলোড্রামা করে বলল, বাহ ভাই বাহ, আজ বউকে পেয়ে ভাইকে পর করে দিলা। এই রাতে আমাদের মতো অবলা দুইটা নওজোয়ান ছেলেকে বাসার বাইরে বার করে দিলা।
এখন যদি রাস্তায় গুন্ডি মাস্তান মেয়েগুলো আমাদের ইজ্জতের উপর হামলা করে তখন আমাদের কি হবে? বিহান চোখ মুখ কুচকে বলল, এই আছি কি সব আবাল মার্কা কথা কস, লাগতাছে তোর হার্ড ড্রাইভে ভাইরাস ধইরা গেছে গা। ভালো করে সার্ভিসিং কর, হালার খালি আজাইরা কথাবার্তা। আরে তো কি করব, এত রাতে এখন যাব কই? চল আমার লগে, আমার কোয়ার্টারে আইজা হুইয়া থাইস। ঠিক আছে চল। আদিত্য দরজা লাগিয়ে পিছনে ফিরে এবার নূরের দিকে সরু চোখে তাকালো। নূর এবার কোন দিকে পালাবে সেই রাস্তা খুঁজছে। আদিত্য যে এবার ওর 12টা বাজবে সেটা নিশ্চিত। নূর 2 হাতে শাড়িটা একটু উঁচু করে ধীরে ধীরে পেছাতে লাগলো। তারপর উল্টো ঘুরে দৌড় দেওয়ার প্রস্তুতি নিল। তবে তার কাজে সফল হলো না সে। নূর দৌড় দিতেই আদিত্য পিছন থেকে দৌড়ে এসে নূরের হাত ধরে ফেলল। নূরের হাত ধরে ওকে দেওয়ালের সাথে আটকে দিয়ে বলল, এখন পালাচ্ছ কেন? তখন তো খুব মজা নিচ্ছিলে, এখন কোথায় যাবে? হ্যাঁ, আমাকে অনেক জ্বালিয়েছো তুমি, এখন আমার পালা। এখন থেকে আমি তোমাকে জ্বালাবো, আর তোমাকে আমার সব জ্বালা সহ্য করতে হবে। নূর লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। নূরের এই লজ্জাপতি লাজুক চেহারা আদিত্য প্রথম দেখছে। এই লজ্জায় লাল হয়ে যাওয়া মুখখানা যেন আদিত্যের অবাধ্য চাহিদাগুলো আরো বাড়িয়ে দিচ্ছে। তবে আজ আর কোনো সংশয় নেই, আজ সব অবাধ্য চাহিদাগুলোকে আজাদ করে দিবে সে। আজ আর নিজেকে আটকাবে না সে। কেনই বা রাখবে ওর অ্যাঞ্জেলটা, যে এখন পরিপূর্ণভাবে ওর বউ হয়ে উঠেছে। আদিত্য নূরের দিকে নেশালো চোখে তাকিয়ে ধীরে ধীরে নূরের অধর পানে ঝুঁকতে লাগলো। আদিত্য ঠোঁট নূরের ঠোঁটে ছুঁই ছুঁই, তখনই হঠাৎ নূর আদিত্যের নাকের ডগায় ঠুস করে কামড় বসিয়ে দিল। আদিত্য একটু হকচকিয়ে উঠে নূরকে ছেড়ে নিজের নাকে হাত দিল। নূর সেই সুযোগে ওখান থেকে দৌড়ে পালালো। সিঁড়ির কাছে এসে আদিত্যের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তোমাকে আমি সারা জীবন জ্বালিয়ে যাব, বুঝেছো হিরো? কথাটা বলে নূর বাচ্চাদের মতো জিভ দেখালো। তবে রে দুষ্টু, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে আদিত্য নূরের দিকে ছুটল। আদিত্যকে আসতে দেখে নূরও হাসতে হাসতে দৌড়ে উপরে উঠে গেল। নূর আগে আগে দৌড়চ্ছে আর আদিত্য ওর পিছনে পিছনে। নূর দৌড়ে এসে ওর রুমে ঢুকে দরজা রুমের আটকে দিল। আদিত্য দরজার কাছে এসে দরজায় টোকা দিয়ে বলল, নূর দরজা খোলো। দরজা কেন আটকালে? নূর ভিতর থেকে শুধু হাসছে, কিন্তু দরজা খুলছে না। আদিত্য এবার একটু আদুরে গলায় বলল, নূর সোনা, মাই অ্যাঞ্জেল, আমার সোনা বউটা দরজা খোলো না। নূর এবার ভিতর থেকে বলে উঠল, খুলবো না। এমন করে না প্লিজ, তুমি না আমার লক্ষ্মী সোনা বউ, প্লিজ খুলো না। তাহলে আগে বাসর ঘরে ঢোকার টাকা দাও, তারপরে ঢুকতে দিব। আদিত্য ভ্রু কুঁচকে বলল,